ঝালগাছি অনেক দূর গেছে। আপনি আসবেন, আপনি ভাঙড় বিধানসভার প্রত্যেক শওকত মোল্লা আপনাকে জঙ্গি বলে আখ্যাই দিয়েছে, কিন্তু তানার কর্মী নেতারা একটা বিধায়কের উপরে আক্রমণ করছে এবং একাধিক আইএসএফ কর্মীদেরকে এখানে নিখোঁজ এমনই দাবি তুলছে সাধারণ মানুষরা। কি বলবেন তাহলে জঙ্গি কে? দেখুন, কে জঙ্গি না জঙ্গি আমি বলবো না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লা সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। আর শওকত সাহেব আমার সম্পর্কে যে অবাঞ্ছিত মন্তব্য করেছে, আইনের মাধ্যমে এটাকে বুঝে নেব, সাইজ করে ফেলবো আইনের মাধ্যমে, এনাকে জবাব আমি নেব। উনি অবান্তর মন্তব্য করেছে বলে আমাকে অবাঞ্ছিত মন্তব্য করে জবাব দিতে হবে, এটা আমি নয়, এতে বিশ্বাসী নয়। আমি এর প্রতি উত্তর আইনের মাধ্যমে নেব, ওনাকে জবাবদিহি করবো। ইতিপূর্বে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, মামলা হয়েছে কোর্টে, তিনাকে জবাবদিহি করতে হচ্ছে। আর গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছে আমার সম্পর্কে, তারও জবাবদিহি আগামী দিনে কোর্টকে করতে হবে নাকি। শওকত মোল্লা বলছে আইএসএফের বিধায়ক পরিষেবা দিতে পারছে না, কিন্তু যারা পরিষেবা নিতে আসছে সাধারণ মানুষদেরকে হামলা করছে তৃণমূলের দুষ্কৃতীরা হাতে লাঠি কিছু অস্ত্র নিয়ে। কি দেখুন, ব্যাপারটা হচ্ছে যা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি যখন রাস্তায় নেমে মানুষের দ্বারে পৌঁছাচ্ছি, তখন সেগুলোকে আটকানোর অপচেষ্টা হচ্ছে। আবার শওকত সাহেব চিৎকার করে বলছেন কি পরিষেবা দিচ্ছে না। এতে করে হয় না। মানুষও বুঝতে পারছে মানুষের পাশে কারা থাকতে চাইছে। এক প্রধানের নেতৃত্বে শওকত মোল্লা একবারে ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে এবং ফটো ভাইরাল হয়েছে ফেসবুকে। সেই প্রধানের নেতৃত্বে আক্রমণ করা হচ্ছে আইএসএফ। হ্যাঁ, আজকে আমাদের এখানে যে সিটিং ছিল, সেখানে যারা আসছেন তাদের অভাব অভিযোগ নিয়ে আসবেন, কিন্তু সেইখানে যেভাবে আচরণ করলো দেখলাম, আমি ঢোকার আগে থেকে করছিল, আমি আসার পরে একটু কম হলো দেখলাম, সেখানে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে, এখানে মানুষ যাতে পরিষেবা না নিতে আসতে পারে। তবে এই ধরনের ধমকে চমকে বেশি দিন চলে না, সময় ঘনিয়ে এসছে। আপনি বলছেন কম, কিন্তু ওরা বলছে যে বিধায়ক চলে গেলে এটা শেষ দিকে ছাড়া হবে। দেখুন, ওটা প্রশাসনের উপরে নির্ভর করছে। এখানে প্রশাসনের কর্তারা আছে, যদি মনে করে প্রশাসন চুপচাপ বসে থাকবে, আমিও তাহলে চুপচাপ বসে থাকতে পারবো না। কথা বললেন কি কথা সামনে তো এরকম হলো না, তাদেরকে জানতে চাইলাম যে তোমাদের অভাব অভিযোগ কি। বললো অন্য কার লোকে এসছে, আপনি পাঠিয়ে দেন। আমি বললাম আমি তো কাউকে ডাকি না, আমি পারবো কেন? আমি ভাঙড়ের মানুষকে পরিষেবা দেখতে এসেছি। এখানে শুধু জাগলগাছির মানুষ আসবে এই ধরনের তো নয়। ভাঙড় বিধানসভা এটা, এখানকারের ভাঙড়ের মধ্যেকারের মানুষ আসবে। যেমন এখানে এসেছেন আমাদের রাহুল এসেছে, রাহুলের দুটো সই করার কাগজ আছে, সে দিতে এসেছে, তো এখানে দিতেই পারে। এবার যদি ওনারা যে কথা বলছেন আগামী দিনে শওকত সাহেব বাইরে থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে জড়ো করে, যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে, যে একটা লোক ঢুকতে দেবো নি, ঢুকতে দিতে পারবে তো তখন? আপনি বলছেন তাহলে খাল কেটে কুমির আনছেন না তো ওনারা, এটা ভাবতে হবে ওনাদেরকে। আপনি বলছেন পুলিশ প্রশাসন এটা দেখবে, কিন্তু পুলিশ প্রশাসনের সামনে আপনার উপরে চড়াও হলো, কিন্তু পুলিশ প্রশাসন কিছু বলছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনের যারা কর্তারা আছে, আমি এখানে এসব বলেছি যে ভাঙড়ের কোনো একটা মানুষকে যদি এখানে আসার পরে যদি ডিস্টার্ব করে, যদি খবর পাই, কিন্তু চুপ করে বসে থাকবো না। আমি যাওয়ার পরে যদি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, প্রশাসনকে কিন্তু দায়ভার নিতে হবে। আর যদি মনে করে কেউ শওকত সাহেবের ছত্রছায়ায় আছি বলে সব করে নেব, পুলিশ কিছু করবে না, পুলিশকেও তাহলে কীভাবে টাইট করতে হবে, তাকে কীভাবে টাইট করতে হবে সেটা আমি জানি, কিন্তু এটা বলে রাখছি। তৃণমূলের প্রধান বলছে বাইরে থেকে লোক এনেছেন আপনি, কিন্তু আমরা বিগত দিন দেখেছি শওকত মোল্লা বাইরে থেকে গাড়ি লোক যারা করে তারাই বলে আমার বাইরে থেকে ওখান থেকে আমার টাকা পয়সা গাড়ি ভাড়া দিতে হবে না, ওর পাবো কোথায়? আমি নিজে আমাদের ছেলেদের খাওয়া দিতে পারছি না, আবার বাইরে থেকে গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসবো? আমার ভাঙড়ে যা লোক আছে যথেষ্ট, আর বাইরে লোকের ব্যাপার কি আছে? তবে আজকে যেটা করে দিল শওকত সাহেবেরই খারাপ হলো। এবার যখন শওকত সাহেবের বা কারো যখন মিটিং মিছিল থাকবে, সাধারণ মানুষ যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে যে ক্যানিং পূর্ব থেকে ঢুকতে দেবো, এদিকে চণ্ডীপুরে, ওইদিকে জাউলগাছিতে, এইদিকে হাড়োয়ারেতে, ওইদিকে নিউ টাউন হাতিশালাতে, ওইদিকে কসবার দিকে আসার দিকে নারায়ণপুর যদি দাঁড়িয়ে থাকে মানুষজন যে বাইরে থেকে একটাও গাড়ি ঢুকতে দেবো না, তখন থেকে মাছি মারবে শওকত সাহেব। পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ দেশের নাকি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু দেশ বিদেশের মানুষ কিন্তু এই মানুষটিকে জানে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে। আজকে সোহরাবুদ্দিন, কৌসর ভাই, তুলসী প্রজাপতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অপরাধে তিনি অভিযুক্ত। দীর্ঘদিন তাকে কারাবাস করতে হয়েছে। বিচারপতি লোয়ার যে হত্যাকাণ্ড,
তার যে রহস্যজনক মৃত্যু, তার পেছনেও সেক্ষেত্রেও এই অমিত শাহের নাম জড়িয়েছে। গুজরাট গণহত্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে নাম জড়িয়েছে এই অমিত শাহ। আদালত যাই বলুক, ক্লিন চিট দিলে দিতে পারে, কিন্তু দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ কিন্তু গুজরাট গণহত্যার অন্যতম নায়ক হিসাবে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে জানে। সেই অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে এই ধরনের কটু কথা, নোংরা কথা, বিদ্রুপ জালে তারা বিদ্ধ করার চেষ্টা করেছে। বাবা সাহেব আম্বেদকর, তার যে ওজন, তার যে উচ্চতা, সেটা কি অমিত শাহের কল্পনায় আসতে পারে? তিনি বন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আপনার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। তিনি ব্যারিস্টার, তিনি মাস্টার অফ সায়েন্স, তিনি ডক্টর অফ সায়েন্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন সেই সময়ে যে আপনারা সংবিধান লেখার লোক খুঁজে পাচ্ছেন না, সংবিধান লেখার লোক তো আপনার ঘরে রয়েছে। এবং বলে কে সে? বলে পৃথিবীর এই মুহূর্তে 6 জন পণ্ডিতের একজন পণ্ডিত ডক্টর B.R. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। সেই মানুষকে সম্পর্কে যেই কথা বলে, বাবা সাহেব আম্বেদকর যেমন সংবিধানের অন্যতম প্রণেতা এবং যে খসড়া কমিটির চেয়ারম্যান, একই সঙ্গে তিনি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী। তার সম্পর্কে এই কথা বলে অমিত শাহ। কেন অমিত শাহ কথা বলল? কারণ আম্বেদকরের যতটা রাগ, তার উপরে বেশি রাগ ভারতবর্ষের সংবিধানের ওপরে। ভারতবর্ষের সংবিধান এখনো অটুট আছে বলে, ভারতবর্ষে এখনো গণতন্ত্র আছে, ভারতবর্ষে এখনো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এখনো যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। আসলে RSS নামক ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংগঠন, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, তাদের কেউ কখনো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। তারা ব্রিটিশের দালালি করেছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরিয়ে দিয়েছে ব্রিটিশের হয়ে। সেই সমস্ত RSS যারা ভারতবর্ষের সংবিধানের বরাবরই বিরোধিতা করে এসছে, তারা মানে না বললে হবে না। এই ভারতবর্ষের সংবিধানের হাত দিয়ে শপথ নিয়ে তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে। নতুন সংবিধান লেখা হবে। তারা আজকে তারা প্রকাশ্যে বলুক, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে আমরা এই সংবিধান মানি না। তাদের চেলা চামুন্ডা অন্যকে দিয়ে বলাচ্ছে কেন? তারা বলুক আমরা ভারতবর্ষের সংবিধান মানি না, ভারতবর্ষে বাবা সাহেব প্রণীত যে সংবিধান আছে সেটা ভুল, সেটা আমরা মানি না, আমরা নতুন করে সংবিধান তৈরি করব। চালাকি করছো কেন? প্রকাশ্যে বলুক, দাবি করুক, তাহলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তখন সেটা বুঝতে পারবে তারা কি বলছে, কেন বলছে। এবং সর্বোপরি মনে রাখতে হবে, এটা যেমন তারা প্রকাশ্যে দাবি করতে পারছে না অমিত শাহ, নরেন্দ্র মোদী, কিন্তু চেলা চামুন্ডাদের দিয়ে প্রতি মুহূর্তে বলাচ্ছে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন অনন্ত কুমার হেগড়ে, প্রকাশ্যেই বলেছেন আমরা এই সংবিধান মানি না, আমরা নতুন করে সংবিধান আনতে চাইছি এবং নতুন করে সংবিধান আনার জন্যই আমরা ক্ষমতায় এসেছি। ফলে তারা তো সংবিধান